প্রণয়করের সন্ধিতে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 26-30। তাজ কল কাটতেই শান্ত বলল, তোদের মধ্যে এত সিরিয়াস ঝামেলা হলো অথচ তুই কিছুই বললি না। তার সামনের টেবিলে ফোন রাখতে রাখতে বলল, আমি ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। সে এমন আচরণ করেছে যা তোদের সামনে কোনোদিনও প্রকাশ করতে পারবো না। আমি এতদিন ভেবেছিলাম কি আর গতকাল দেখলাম কি। পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নীলুর চেঞ্জ দেখলাম। আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। সাদ তাজের দিকে এগিয়ে এসে তাজের কাঁধে হাত রাখল, কণ্ঠস্বর ভারী করে বলল, সরি ভাই, আমরা কিছু জানতাম না। ভেবেছি ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা, যেটা নীলু প্রায়ই করে থাকে, তার জন্যই তোকে জোর করেছি ওর সাথে কথা বলার জন্য। এত ঝামেলা বা কাহিনী জানলে ভুলেও ওই মেয়ের কল রিসিভ করতাম না। শান্ত খানিকটা সময় নিশ্চুপ থেকে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল। তাজ বলল, আমি তোদের জানাতে চাইনি, এত বছরে কত শত বার তোরা আমাকে সাবধান করেছিস, কিন্তু আমি বোকার মতো নীলুর পাগলামি সহ্য করে এসেছি, দিনশেষে নিজের ভুলের মাসুল দিতে হচ্ছে সেই আমাকেই। শান্ত ভ্রু কুঁচকে প্রশ্ন করল, বাসায় জানে এসব? না, নৌমিও জানে না। না, কেউ কিছুই জানে না। শান্ত মৃদুস্বরে বলল, তুই চাইলে নৌমির সাথে রিলেশনে যেতে পারিস। তাজ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিয়ে ওঠল, তোর আমাকে ছ্যাচরা মনে হয়? নৌমি আমার বোন। আমি ওকে বোনের দৃষ্টিতে দেখি। ওর সাথে এমন কিছু ভাবিও না কখনো। ভাবিসনি এখন ভাব, নীলুর থেকে নৌমি 1000 গুণ ভালো, তাছাড়া তোদের বিয়ের কথা হয়ে আছে। নীলুর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলার জন্য এখন নৌমিই তোর একমাত্র ঔষধ। সব ভাবনা বাদ দিয়ে বিয়ে করে নে। দেখবি সব ঠিক হয়ে যাবে। কি বলতে চাচ্ছিস? আমার ক্যারেক্টারের সমস্যা। এতদিন এক মেয়ের পেছনে ঘুরেছি, সেই মেয়ের সাথে ব্রেকআপ হতেই অন্য মেয়ের পিছু নিব। আমি নৌমিকে ঠকাতে পারবো না। শান্ত বিরক্তির স্বরে বলল, কিছু মনে করিস না তাজ। নৌমি তোর সেরা জীবনসঙ্গী হওয়ার যোগ্য। তুই না বুঝলেও আঙ্কেল ঠিকই বুঝেছেন। তার জন্যই তোর সাথে ওর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তোর ওভার থিঙ্কিং চিন্তাভাবনার জন্য সব নষ্ট হবে। নীলু নয়, বরং একদিন তুই নৌমির জন্য আফসোস করবি। খুব আফসোস করবি। তোদের কাছে আসলেই শুধু নৌমি নৌমি আর নৌমি। নৌমি ছাড়া আর কোনো মেয়ে পৃথিবীতে নেই। কেন ওকেই টানতে হবে তোদের? ওর মধ্যে কি এমন দেখেছিস তোরা? তোর জন্য অগাধ ভালোবাসা। সে তোকে আগলে রাখতে জানে। সব বিপদে সাপোর্ট করে। তোর মন ভালো রাখার একমাত্র পন্থা। তোর পরিবারের সাথে তার আত্মিক সম্পর্ক। আর কি চাস তুই? তাজ শক্ত কণ্ঠে বলল, সব ভালোবাসার পূর্ণতা মিলে না। জবাবে শান্ত বলল, সত্যিকার ভালোবাসা অপূর্ণ থাকেন না কখনো। তাজ কিছু বলতে যাবে তখনই নৌমির কল এলো। শান্ত তাজের দিকে তাকিয়ে মুচকি হাসল। তাজ কল রিসিভ করে কানের কাছে ফোন নিতেই নৌমি ডাকল, তামজিদ ভাইয়া। হ্যাঁ বল, কি করতেছ? কিছু না। কেন? তোমাকে একটা কথা বলতাম। রাগ করবে না তো? তাজ বসা থেকে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? এই না না, কিছু হয়নি। আমি আনিকে নিতে আসছিলাম। হাঁটতে হাঁটতে দুই বোন মার্কেটে চলে এসেছি। আমার না একটা জামা খুব পছন্দ হয়েছে। তুমি কি আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? আমি 3 দিনের মধ্যে তোমার টাকা ফেরত দিয়ে দিব, প্রমিস। আব্বুকে বললে খুব বকা দিবে, তার জন্য তোমার কাছে চাইতেছি। তাজ মুখের উপর বলতে গেল, আমার কাছে টাকা নেই। কিন্তু কেন যেন কথাটা মুখ থেকে বের হলো না। এদিকে শান্তর মুখের হাসি প্রখর হতে লাগলো। তাজ শান্তর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, ফোন রাখো। ফোন কাটতেই শান্ত বলল, দেখলি কত কেয়ারিং। তুই কি করতেছিস সেই খবর নিতে কল করেছে। তাজ মেকি স্বরে বলল, আমার খোঁজ নিতে কল দেয়নি, জামা কিনবে, 1000 টাকা ধার চাইতে কল করেছে। তো খারাপ কি বলেছে? তোকে আপন ভাবে বলেই তোর কাছে ধার চাচ্ছে। তা না হলে আমার কাছে চাইতো। আমার মতে জামা তোর গিফট করা উচিত। আমি তোর মতো এত বড়লোক না ভাই। আমি মধ্যবিত্ত, বেকার ছেলে। আমার কাছে 1000 টাকার অনেক দাম। 1000 টাকা থাকলে 3-4টা চাকরির অ্যাপ্লিকেশন করতে পারবো। শান্ত বিরক্তির স্বরে বলল, একদিন তোর চাকরি হবে, টাকা হবে, সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু নৌমি তোর পাশে থাকবে না। সেদিন তুই সুখে থাকতে পারবি তো? নিশ্চিন্তে ঘুমাতে পারবি তো? তাজের মেজাজ খারাপ হয়ে গেছে। রাগে কটমট করে বলতে লাগলো, সমস্যা কি তোর? কথায় কথায় নৌমিকে টানিস কেন? ও আমার বোন। বোন হিসেবে ও সারা জীবন আমার পাশে থাকবে। এতদিন যেমন 1000 ঝগড়ার পরেও হাসিমুখে কথা বলেছে, সারা জীবন তেমন সম্পর্কই থাকবে আমাদের। দেখে নিস, সে সারা জীবন তোর আয়ত্তে থাকবে না। আজ বিয়ে হলে কাল সে অন্যের বউ হয়ে যাবে, তখন তুই তাজ কোথায় থাকবি খোঁজও নিবে না। মেয়েদের ব্যাপারে তোর ধারণা কম, তাই বুঝিস না। নৌমি তোকে ভালোবাসে। হয়তো সে বুঝতে পারে না, কিন্তু একদিন ঠিক বুঝবে।
সেদিন তোর এই অবহেলাগুলো সহ্য করতে পারবে না। ভালো হয়েছে। তাও চুপ থাক তুই। চা দিতে বল। নমিকে টাকা পাঠাবি না। ওর বিকাশ নগদ নেই। তো যা তুই। আমার কাছে অযথা খরচ করার মতো এত টাকা নেই। টাকা আমি তোকে দিচ্ছি তবু যা। পারবো না। শান্ত গম্ভীর কণ্ঠে বলল। তোর রাগ নীলুর উপর, আমার উপর, আমাদের উপর, কিন্তু সেই রাগ তুই নমির উপর কেন দেখাচ্ছিস? ও কি দোষ করেছে? আমাদের বন্ধুত্বের এতগুলো বছরেও আমি তোর এই রূপ দেখিনি। তুই আর যাই করিস, নমিকে কখনো না করিসনি। নমি কিছু চাইলে তোর কাছে না থাকলে আমার থেকে নিয়ে হলেও ওকে দিয়েছিস। আজ হঠাৎ কি হলো? আমি এসব বলেছি বলে এমন করছিস? ঠিক আছে যা। নমিকে নিয়ে আমি আর কিছুই বলবো না। তবুও তুই যা, প্লিজ। তাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনের স্ক্রিনে তাকালো। নমির নাম্বার থেকে আর কোনো কল আসেনি। তার সঙ্গে সঙ্গে কল করলো। নমি রিসিভ করলো। কোথায় আছিস? অটোতে। বাসায় যাচ্ছি। তাজ ভ্রুকুচকে প্রশ্ন করল। জামা কিনিসনি? না। টাকা নেই তো। তুমিও ধমক দিয়ে রেখে দিলে। তাই বাসায় চলে যাচ্ছি। তাজ এক হাতে কপাল থেকে চুল সরাতে সরাতে ঠান্ডা কণ্ঠে বলল। অটো থেকে নেমে মার্কেটের দিকে যা। আমি আসতেছি। তোমার আসতে হবে না। আমরা অনেকটা চলে এসেছি। কিনবো না জামা, পরে টাকা হলে নিব। দোকানদার কি তোর জন্য জামা সাজিয়ে বসে থাকবে? নৌমি অভিমানী স্বরে বলল। না থাকুক। তাজের কণ্ঠস্বর ভারী। হুঙ্কার দিল। নামতে বলছি তোকে। আসছি আমি। নমি আর কিছু বলার সাহস পেল না। অটো থেকে নেমে রাস্তার পাশে হাঁটতে শুরু করলো। এদিকে শান্ত আর সাদমুখ চাওয়াচাওয়ি করছে আর মিটিমিটি হাসছে। তাজ উঠে দাঁড়িয়ে বলল। আমি আসছি। টাকা নিয়ে যা। লাগবে না। আছে আমার কাছে। তারপরও যদি লাগে তাহলে কল দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেস্ট অফ লাক বন্ধু। তাজ রাগী স্বরে বলল। বাসর করতে যাচ্ছি না ভাই, মার্কেটে যাচ্ছি। শান্ত বেকুবের মতো হাসল। তাজ আর কথা বাড়ালো না। শপিং শেষে নমি আর আন্নিকে নিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফিরল। পুরো রাস্তা নমি চুপ করে বসে রইল। তাজের ধমকে কষ্ট পেয়েছে এটা বুঝার অবকাশ রাখে না। তাজ কয়েকবার নিজ থেকে কথা বলার চেষ্টা করেছে। প্রশ্ন করেছে কয়েকবার। কিন্তু প্রতিবারই আন্নি উত্তর দিয়েছে। বাসার সামনে এসে রিকশা থেকে নামতেই শুভ্র ডাকল। এই নমি, কোথায় গিয়েছিলে? তোমাদের বাসায় গিয়েছিলাম আমি। কল দিলাম, রিসিভ করলে না। নমি হাসি মুখে জবাব দিল। শপিং করতে গিয়েছিলাম। বেশি টাকা ছিল না সাথে, তাই তামজিৎ ভাইয়ার থেকে ধার নিয়েছি। টাকা ছিল না আমাকে বলতে। আমার কাছে অনেক টাকা আছে। আমিও তোমার সাথে শপিংয়ে যেতাম। কি কিনলে? আগামীকাল চলো শপিংয়ে। আমি তোমাকে শপিং করাবো। ওকে। তাজ রিকশার ভাড়া দিতে দিতে কয়েকবার আর চোখের শুভ্র দিকে তাকিয়েছে। আন্নি খুশিতে গদগদ হয়ে বলল। শুভ্র ভাইয়া আমাকেও শপিং করে দিতে হবে। হ্যাঁ, তোমাকেও দিব। নমি আন্নির দিকে তাকিয়ে চোখ রাঙালো। পরপর শুভ্র দিকে চেয়ে বলল। না না, তুমি আমাদের মেহমান। মেহমানকে গিফট দিতে হয়। তোমার থেকে নেওয়া ভালো দেখাবে না। তুমি আমাকে এত পর ভাবো। এভাবে উত্তরটা তাজ দিল। তুই যদি পরের মতো আচরণ করিস তাহলে পরি ভাববে। দেশের বাইরে থাকিস, মোটা টাকা ইনকাম করিস বলে টাকা গরিমা দেখাচ্ছিস। শপিং এ গিয়ে হাজার হাজার টাকা খরচ করার সামর্থ্য নেই বলে খোঁচা দিচ্ছিস। শুভ্র বলল। আমি সেভাবে বলিনি ভাই। তুই কিভাবে বলেছিস সেটা তুই ভালো জানিস। শুভ্র কথা ঘুরানোর জন্য আবারও বলল। নমি, আমরা কাল ঘুরতে যাচ্ছি কখন? তাজ কিছুটা সামনে চলে গিয়েছিল। কথা শুনেই থমকে দাঁড়ালো। ঘাড় ফিরিয়ে তেজি কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কোথায় যাবি? আন্নি উত্তর দিল। আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমরা বলতে আমি, নমি আপু, রাত, রাফি ভাইয়া, সুমি আপু, শুভ্র ভাইয়া আর কে? আন্নি টুক দিলে আমতা আমতা করে বলল। তুমি যেতে চাইলে তুমি। তাজ নমির দিকে এক নজর তাকালো। ঠোঁট বেঁকিয়ে বলল। আমি যেতে চাইলে? না মানে? শুভ্র বলল। এই তাজ, তোর কি হয়েছে বলতো? সব বিষয়ে কথা পেঁচাচ্ছিস কেন? তোকে নিয়েই যাব আমরা। তাজ এক দৃষ্টিতে নৌমিকে দেখছে। নৌমি মাথা নিচু করে হাতে থাকা শপিং ব্যাগগুলো দেখছে। তাজ সেদিকে তাকিয়ে থেকে চাপা নিঃশ্বাস ছেড়ে বলল। তোরা ঘুরে আয়, আমি যাব না। তাজ দীর্ঘ পায়ে বাসায় প্রবেশ করল। নৌমি, আনি আর শুভ্র তিনজনেই নির্বাক হয়ে রইল। মিনিট পাঁচেক দাঁড়িয়ে গল্প করে যে যার মতো রুমে চলে গেল। সকাল থেকে বাড়িতে হই হুল্লোড় শুরু হয়েছে। সকালে নাস্তা করেই বের হবে। তাই যে যার মতো রেডি হচ্ছে, ছুটোছুটি করছে। তাজ ভোরে উঠেই বাসা থেকে বেরিয়ে গেছে। আজ ফোনটাও নিয়ে যায়নি। 3টা টিউশন পড়িয়ে যেইমাত্র বাসায় ঢুকবে অমনি ছোটখাটো একটা ধাক্কা খেল। নমি শাড়ি পরে সামনে দাঁড়ানো। হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক, কানে বড় বড় দুল, সাথে চুলগুলো ছেড়ে রেখেছে। তাজের দৃষ্টি থমকে গেছে। কাজল কালো চোখ জোড়ায় আটকে গেছে মন, বুকের বা পাশটা অস্বাভাবিকভাবে কাঁপছে।
সাদামাটা মেয়েটার এমন রূপে মুগ্ধ না হয়ে পারল না। তাজের অপলক দৃষ্টিতে খানিক লজ্জা পেল মেয়েটা, মাথা নিচু করে প্রশ্ন করল, কোথায় ছিলে এতক্ষণ? লাজুক কণ্ঠে করা প্রশ্নটাই অধিকারবোধ স্পষ্ট। সঙ্গে সঙ্গে তাজের দৃষ্টি সরে গেল। আমতা আমতা করে জবাব দিল, টিউশনে। কতগুলো কল দিয়েছি তোমাকে। বাসায় এসে দেখি তুমি ফোনই নাওনি। ঘুরতে যাবে না? আমাকে ছাড়াই সব পরিকল্পনা করে ফেলেছিস, এখন আর আমাকে কি দরকার? তোমাকে কতবার বলেছি? গতকালও বলেছি। তুমি আমার কথা শুনো না, আমাকে পাত্তাও দাও না। তাজ চাপা স্বরে প্রশ্ন করল, গতকালের জামাটা পরিসনি কেন? তুমি রাগ করে আছো? তোমার টাকায় কেনা জামা পরবো কিভাবে? তাজ মৃদু হেসে বলল, সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকাল। নীল আকাশের বুকে খণ্ড খণ্ড মেঘেদের ভেলা। আকাশ জুড়ে নানান পাখির মেলা। মেঘেদের মায় ডুবেছে তারা। প্রকৃতির এই রূপে বিষাদে ডুবা মনু প্রফুল্ল হতে বাধ্য। তাজের মন খারাপ থাকা সত্ত্বেও পরিবার আর কাছের মানুষদের হাসিমুখগুলোর জন্য রাজি হয়েছে। অনেকটা দূরের পথ। বাসা থেকে অটো দিয়ে যেতে হবে। তারপর ঘন্টা দুয়েক বাসের পথ। নমিরা রেডি হয়ে অটোতে বসে আছে। তাজের অপেক্ষাতেই আছে সবাই। শুভ্র ফোন হাতে দাঁড়িয়ে আছে। সুযোগ পেলেই নমির দিকে তাকাচ্ছে। শাড়িতে মেয়েটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। শুভ্র বেশ কয়েকবার ছবি তোলার চেষ্টা করেছে, কিন্তু রাফিদের জন্য সেটাও সম্ভব হচ্ছে না। শুভ্র বাড়ির দিকে এক নজর দেখে নমির দিকে তাকালো। শান্ত গলায় বলল, তাজের আসতে বোধহয় সময় লাগবে, চলো আমরা একসঙ্গে কয়েকটা ছবি তুলে রাখি। নমির কাটকাট জবাব, তামজিদ ভাইয়া না, আসলে ছবি তুলব না। শুভ্র বরাবরের মতো হাসল। মনের ভেতরে খানিকটা রাগ থাকলেও প্রকাশ করল না। সহসা বলে ওঠল, ওই তো তাজ এসেছে। নমিও সঙ্গে সঙ্গে সেদিকে তাকালো। তাজের পরনে বেগুনি রঙের পাঞ্জাবি। কিছুদিন আগে এক বন্ধুর বিয়েতে কিনেছিল, সেটাই পরেছে আজ। হাতে খড়ি, চুলগুলো গোছালো, ঠোঁটে ক্ষীণ হাসি টেনে কাছে এসে দাঁড়ালো। নমির দুচোখ স্থির। গত কয়েকদিনের মন খারাপের ছাপ এখন বিন্দুমাত্র নেই। তাজ হাতে থাকা সানগ্লাসটা চোখে দিতে দিতে সবার উদ্দেশ্যে প্রশ্ন করল, আমাকে কেমন লাগছে? আনি, রাফি, সুমি, রাজ সবাই একসঙ্গে বলে ওঠল, ওয়াও, সো নাইস। তাজের ঠোঁটের হাসি প্রখর হলো। আকস্মাৎ চোখ পড়ল নমির দিকে। নমি নিষ্পলক চোখে চেয়ে আছে। তাজ সহসা ভ্রু কুঁচকাল। সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ দেখল। নমি ভাবনায় মগ্ন। তাজ আবারও বলল, কে কে ছবি তুলবে আমার পাশে এসে দাঁড়া। আন্নি মজার ছলে বলল, ভাইয়া, তুমি কি বলতে চাচ্ছ? আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে। তাজ বিড়বিড় করে বলল, তার জন্যই হয়তো কারো দৃষ্টি সরছে না। কি বললে? আমাকে কবে পচা লাগে? আন্নি ঝটপট জবাব দিল, তুমি যখন আমাকে পরাও তখন। কখনো ট্রাউজার আর শার্ট, কখনো লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি। চুলের অবস্থান নাজেহাল থাকে সবসময়। তাজ একটু খেপে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তোর জন্য আমি কি বাসাতেও এখন শেরওয়ানি পরে বসে থাকব? শেরওয়ানি না পরো, অন্ততপক্ষে ভালো একটা টি শার্ট তো পরতে পারো, যেন দেখতে সার সার লাগে। তোমার ছেঁড়া গেঞ্জি দেখলে সম্মান ও ভেতর থেকে পালিয়ে যায়। মেয়ে হয়ে জন্মেছিস তো, তাই ছেলেদের দুঃখ বুঝিস না। টাকা ইনকাম করা কতটা কষ্টের সেটা তোরা কিভাবে বুঝবি? শুভ্র মৃদুস্বরে বলল, দুঃখ কষ্ট পরেও শোনা যাবে ভাই। এখন দেরিতে রওনা দিলে ফিরতে কয়টা বাজবে খেয়াল আছে? শুনেছি অনেকটা দূর। তাজ আর কথা বাড়ালো না। সবাই ছবি তোলার জন্য কাছাকাছি দাঁড়ালো। নৌমি তখনও অটোতে বসে মনোযোগ সহকারে তাজকে দেখছে। শুভ্র ছোট করে ডাকল, নৌমি, আসো। তাজ নৌমির দিকে তাকিয়ে বিরক্তির স্বরে বলল, শুনেছি মেয়েরা শাড়ি পরলে প্রচুর ভাবে থাকে, আজ নিজের চোখে দেখছি। নৌমি এবার নড়েচড়ে ওঠল। অটো থেকে নামতে নামতে মোলায়েম কণ্ঠে বলল, ভিডিওতে দেখি মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে পাহাড়ে যায় ঘুরতে, কত সুন্দর লাগে দেখতে। তাই সাহস করে আমিও শাড়ি পরেছিলাম, কিন্তু সময় যত এগুচ্ছে তত ভয় বাড়তেছে। তাজ মৃদুস্বরে বলল, চিন্তা করিস না, আমরা আছি তো। সবাই একসঙ্গে বেশ কিছু ছবি তুলল। এর মধ্যে তাজের আব্বু বেরিয়ে এলেন। তাজকে ডেকে জিজ্ঞেস করলেন, টাকা আছে সাথে? জি আব্বু, আছে। আপনার চিন্তা করতে হবে না। তাজের আব্বু তাজের হাতে কিছু টাকা ধরিয়ে দিলেন। তাজ বারণ করতে চাইল, কিন্তু তাজের আব্বুর রাগী স্বরে বললেন, কোনো কথা বলবে না, সাবধানে ঘোরাফেরা করবে। সবাইকে দেখে রাখার দায়িত্ব তোমার। বিশেষ করে আমার নমি আম্মুর যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। সে যেন ফিরে এসে আমার কাছে কোনো অভিযোগ করতে না পারে। কথাটা মাথায় থাকবে। জি আব্বু। সাবধানে যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আব্বু। আপনিও সাবধানে থাকবেন। সারাদিনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর অসংখ্য ছবি তোলা শেষে ফেরার সময় ঘনিয়ে এসেছে। তার মধ্যে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। সন্ধে পেরিয়েছে অনেক আগে। বাস স্ট্যান্ড অনেকটা দূর। যেতে যেতে সময়ও লাগবে অনেক।
শুনেছে বাসের রাস্তাতেই যাবে, এখানে মিনিট খানেকের জন্য দাঁড়ায়। তখন উঠে গেলে এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে এতটা পথ যেতে হবে না। বাস আসতে এখনো অনেক দেরি, তাই সবাই একসঙ্গে চা নাস্তা করতে বসেছে। নমি চা খাচ্ছে আর বারবার তাজকে দেখছে। কয়েকবার তাজের সঙ্গে চোখাচোখিও হয়েছে। তাজ প্রতিবারই চোখ সরিয়ে নিচ্ছে। শুভ্র বিষয়টা লক্ষ্য করছে ঠিকই, কিন্তু সবার সামনে কিছুই বলতে পারছে না। আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রাতে আধারে একের পর এক বিদ্যুৎ চমকানো, তার সঙ্গে টিনের চালের বৃষ্টির শব্দে পরিবেশটা মণিমুগ্ধকর হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিও পাল্লা দিয়ে বাঁচে। নমির ভাবনার আকাশ জুড়ে জড়িয়ে আছে তাজ। শৈশব থেকে কৈশোর পর্যন্ত কত শত স্মৃতি। কখনো দিনরাত ভুলে গল্প করা, কখনো রাতের আধারে পার্কে ঘুরে আইসক্রিম খাওয়া, কিংবা ঝগড়া করে 3 দিন কেউ কারো মুখোমুখি না হওয়া। 3 দিন পর ঠিকই একসঙ্গে বসে গত 3 দিনের কাটানোর সময়গুলো শেয়ার করা। এভাবেই কাটছিল তাদের দিন। একসঙ্গে চলতে চলতে নমি না চাইতেও তাজের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছিল। তাজ পাশে থাকলে পুরো দুনিয়া জয় করার সাধ্য রাখত। তাজ না থাকলে একা বের হতেই ভয় পেত। কিন্তু যখন থেকে তাজের জীবনে নীলুর আগমন ঘটে, তখন থেকেই দুজনের দূরত্ব বাড়তে থাকে। কথা বলা কমে গেছে। তাজ নিজের জীবন নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। আগে প্রতিদিন ঘুরতে পারলেও এখন সেটা সপ্তাহে 1 দিন অথবা 15 দিনে 1 দিন এসে থেমেছে। নমি যেদিন প্রথমবার নীলুর সঙ্গে তাজকে দেখেছিল, তখন না চাইতেও বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল, হৃদয়ের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল। সেই দীর্ঘশ্বাস আজও নমির মনকে পুরায়। তাজ অন্য কারো হয়ে যাচ্ছে তার জন্য নয়, বরং নমি তাজের প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে গিয়েছিল সে ভয়ে। সেই থেকে নমির নিজের সঙ্গে লড়াই শুরু। একাকী চলা, রাস্তার বোকাটে ছেলেদের হুমকি দেওয়া, ভার্সিটিতে একা যাওয়া, সবই শিখে ফেলেছে এতদিনে। শুধু একটা জিনিস বাকি, রাতে শহর ঘোরার অভ্যাস। যে অভ্যাস তাজ নিজে করেছিল। নীলু আসার পর তাদের দুজনের সম্পর্কে আরও ফাটল ধরবে, যার জন্য তাজদের বাড়ি যাওয়াও বন্ধ হয়ে যেতে পারে। নমির তাতেও কোনো আফসোস নেই। তবে আফসোস একটাই, নমির জীবনে কোনো বন্ধু নেই। চলার পথে বন্ধুর কোনো অভাব নেই, তবে সে তালিকায় বেস্ট ফ্রেন্ড বলে কোনো শব্দ নেই। তাজই ছিল একমাত্র সঙ্গী। ঝগড়া, মারামারি, প্রিয়জন সবই। নমির অন্যমনস্ক দৃষ্টি দেখে তাজ নমির হাতটা শক্ত করে ধরল। অমনি নমি হুঁশে ফিরল। তাজ শান্ত গলায় বলল, বাস চলে এসেছে, চল। নমি আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। তাজ আবারও বলল, ওরা বাসের দিকে চলে গিয়েছে। তাড়াতাড়ি না গেলে সিট পাবো না। নমি ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে এলো। বৃষ্টির জন্য ঠিকমতো তাকানো যাচ্ছে না। নমি নিভু নিভু চোখে তাকিয়ে রাস্তার দিকে ছুটছে। শাড়ি পরে বৃষ্টিতে ঠিকমতো হাঁটতেও পারছে না। রাস্তায় পানি জমে একাকার অবস্থা। কিছুটা এগুতেই বাস চলতে শুরু করেছে। এখনো অনেক মানুষ উঠতে পারেনি। সবাই বাসে উঠতে ছুটোছুটি করছে। দ্রুত দৌড়াতে গিয়ে শাড়িতে পা আটকে যেই পড়তে যাবে, সঙ্গে সঙ্গে তাজ নমির পেট আঁকড়ে ধরল। ভেজা শরীর, গায়ের সঙ্গে আটকে থাকার শাড়ির ভাঁজে তাজের শক্তপোক্ত হাত, নমির শীতল শরীরে অস্বাভাবিক কম্পন শুরু হয়েছে। পানিতে জুবুথুবু গায়ে অজানা শিহরণ বয়ে যাচ্ছে। তাজের শক্ত হাতের বাঁধন হৃদস্পন্দন বন্ধ করে দিচ্ছে। তাজ যেই অন্য হাতে নমির কাঁধে হাত রাখতে যাবে, অমনি স্লিপ খেয়ে সেকেন্ডের মধ্যে দুজনেই রাস্তায় পড়ল। নমি নিচে পড়েছে, তার উপর তাজ পড়েছে। বৃষ্টি, কাদের নোংরা পানিতে পড়ে আছে দুজন। নমির মস্তিষ্ক এখনো তাজের স্পর্শে আটকে আছে। আশপাশ থেকে 2-1 জন ছুটে এসে তাজকে টেনে তুলল। তাজ নিজেকে সামলে নমিকে পাজা কোলে তুলে নিল। নমি কথা বলতে পারছে না, গলা কাঁপছে, থরথর করে। বৃষ্টির ঠান্ডা পানিতে শরীরের তাপমাত্রা নেমে আসছে। ভেজা শাড়ি গায়ের সঙ্গে লেপ্টে আছে। নমিকে পূর্বের দোকানের সামনে বসিয়ে তাজ পকেট থেকে ফোন, ওয়ালেট বের করল। ফোনে পানি ঢুকে বন্ধ হয়ে আছে। ওয়ালেটের সব টাকা ভেজা। শুভ্ররা সবাই সম্ভবত বাসে উঠে গেছে। তাজ দোকান থেকে একজনের ফোন নিয়ে শুভ্রকে কল করল। কিন্তু শুভ্র ফোনও বন্ধ। চার্জ শেষ হতে পারে। বাসায় কল করল, কিন্তু রিসিভ করছেন না কেউ। আশেপাশের মানুষজন বলাবলি করছে, আজকের রাতে আর কোনো বাস নাই। তোমরা যাইবা কিভাবে? নমি তাজের দিকে তাকিয়ে আছে, ভয়ে অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। অপরিচিত জায়গা, আনি, সুমি কেউ নেই। তার উপর অতিরিক্ত বৃষ্টি। কোথায় থাকবে? বাসায় ফিরবেই বা কিভাবে? একজন বয়স্ক লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি হও? তাজের অকপট জবাব, ও আমার ফুফাতো বোন। বিয়ে হয়েছে তোমাদের? তাজ নমিকে একবার দেখল। নমির দৃষ্টিতে জড়তা। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। তাজ মৃদুস্বরে বলল, বিয়ে হলে বউ বলতাম, আঙ্কেল। ফুফাতো বোন বলতাম না। আরেকজন জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে যারা ছিল তারা কি হয়? আমরা সবাই কাজিন। একসঙ্গে ঘুরতে এসেছিলাম। ওরা মনে হয় বাসে উঠে গিয়েছিল। লোকটা মলিন কণ্ঠে বললেন,
এখানে এভাবেই বাস ধরতে হয়। প্রায়ই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। তার জন্য আমরা কয়েকজন চাইতেছি এখানে একটা বাস কাউন্টার দিব, যেন অন্ততপক্ষে 10 মিনিটের জন্য হলেও বাসটা থেমে থাকে। তাজ জানতে চাইল, এরপর আর কোনো বাস নেই? ভোর 5টায় একটা বাস আছে। সিএনজি, বাইক বা অন্য কোনো ব্যবস্থা নেই? না বাবা, মাঝে মাঝে দুই একটা সিএনজি আসে, তবে আজকে যে বৃষ্টি সিএনজি আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাজ হতাশ ভঙ্গিতে সুথাল। রাতে থাকার মতো কোনো হোটেল আছে এদিকে? ভদ্রলোক হাসতে হাসতে বললেন, কয়েকটা দোকান ছাড়া এখানে কিছুই নেই বাবা। তোমরা চাইলে একটা ব্যবস্থা করা যেতে পারে। কি ব্যবস্থা? তোমরা আমার বাড়িতে যেতে পারো। এখান থেকে খুব বেশি দূরে না। তাজ খানিকক্ষণ ভেবে রাজি হলো। লোকটা দেরি না করে তাদের নিয়ে রওনা হলো। কিছুটা যেতেই নমি তাজের হাত খামচে ধরেছে। তাজ বিড়বিড় করে আওড়ালো, কি সমস্যা? আমি যাব না বাড়িতে। কেন? যদি খারাপ মানুষ হয়, আমাদের মেরে ফেলে তখন কি হবে? তাজ থামল। লোকটা একা একা হাঁটছে আর গল্প করছে। তাজ এক নজর লোকটার দিকে তাকালো। ভদ্রলোক পেছনে ফিরে দেখছেও না একবার। তাজ নমির গা ঘেঁষে দাঁড়ালো। বাহুতে হাত রেখে নিজের কাছে টেনে নিল। ঘাড়ের কাছে মুখ নিতেই নমির শরীরে মৃদু কম্পন শুরু হলো। তাজ কানের কাছে ফিসফিসিয়ে বলল, মেরে ফেললে নির্দ্বিধায় মরে যাব। ক্ষতি কি তাতে? কিছু ইচ্ছের পূর্ণতা মিলে না, কিছু স্বপ্নের ব্যাখ্যা থাকে না, অথচ কিছু না পাওয়াতেও শান্তি মেলে। মৃত্যু না হোক সে শান্তি। কি বললে? তাজ মলিন হেসে বলল, সকালে যেভাবে দেখছিলি, ইচ্ছে তো করছিল তখনই তোর হাতে মরে যাই। কি আবোলতাবোল কথা বলবো? আমি কখন তাকিয়েছি? তাজের মুখের হাসি প্রখর হলো। 1 সেকেন্ড সময় না নিয়ে নৌমিকে কোলে তোলে নিল। নৌমি কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, আমাকে কোলে নিলে কেন? নামাও এক্ষুনি। যেভাবে হাঁটছিলি সেভাবে হাঁটতে থাকলে ওনার বাড়ি পর্যন্ত যেতে যেতে নিউমোনিয়া কনফার্ম। আমি যেতে পারবো। নামিয়ে দাও। চুপ, একদম চুপ। ভদ্রলোক পুরনো দিনের কাঠের একটা দুতলা বাড়িতে ঢুকলেন। পেছনে পেছনে তাজও নৌমিকে নিয়ে ঢুকল। শব্দ শুনে একজন ভদ্রমহিলা গামছা নিয়ে এগিয়ে এলেন। বললেন, কি গো, ফিরতে এত রাত হলো কেন? আর ওরাই বাকারা। ভদ্রলোক গুরুগম্ভীর ভাব নিয়ে বললেন, ওরা বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমার কাছে ধরা খেয়েছে। আজ রাতেই বিয়ে দিব ওদের। তুমি আয়োজন করো। নমি আর তাজ দুজন একসঙ্গে চিৎকার করল। মানে? ঝিরিঝিরি বৃষ্টি এবার মুষলধারে নেমেছে। বাতাসে ভেসে আসে কাঁচা মাটির ঘ্রাণ অদৃশ্য নেশার সৃষ্টি করছে। এলোমেলো বাতাসে ঘরের পর্দাগুলো তুমুল বেগে ছুটাছুটি করছে। জানালার দ্বারে মানব মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে নমি। বৃষ্টি ভেজা গাছের পাতার মৃদু দোল আর ছিটে আসা বৃষ্টিতে ভেজা শরীর আরো ভিজিয়ে দিচ্ছে। বৃষ্টির টুপটাপ শব্দে জমে উঠেছে এক অদ্ভুত সুর। টেবিলের উপর একটা চার্জার লাইট জ্বলছে। আলো খুব বেশি নয়। বিছানার উপর একটা শাড়ি পরে আছে। কিছুক্ষণ আগেই নৌমিকে পড়তে দেওয়া হয়েছে। নৌমির মাথায় রাজ্যের দুশ্চিন্তা। একটু আগে লোকটার বলা কথাগুলো বারবার কানে বাজছে। নৌমি মনে মনে আওড়াল, এভাবেও কি বিয়ে হয়? চাপা নিঃশ্বাস ছেড়ে নৌমি বলতে শুরু করলো, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আব্বু আম্মু, মামা মামিরা কেউ কিছুই জানে না। সবচেয়ে বড় বিষয়, নীলু আপুর কি হবে? তামজিদ ভাইয়া আর নীলু আপুর মাঝখানে আমি কখনো যেতে পারবো না। আকস্মাৎ বাইরে থেকে ডাকলো, আমি কি আসতে পারি? নৌমি আর চোখে তাকালো। তাজ পাঞ্জাবি পরে একেবারে রেডি হয়ে এসেছে। তাজকে অবস্থায় দেখে নৌমির ভয় বাড়তে লাগলো। কালো মেঘে ঢাকা আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চোখে ভেসে উঠছে। আবার কখনো বজ্রের গর্জন বৃষ্টির সুরের সাথে মিলেমিশে একাকার হচ্ছে। তাজ এগিয়ে এলো। নৌমির কাঁধে আলতোভাবে হাত রেখে মৃদুস্বরে আওড়াল, ভয়ে পাচ্ছিস? সরু নেত্রে তাকালো নৌমি। চোখাচোখি হলো দুজন। ব্যাকুলতায় মুগ্ধ তাজের দৃষ্টি। বৃষ্টির টুকটাক শব্দ যেন প্রেমের একান্ত গোপন আলাপন। অথচ নৌমির মন বিতৃষ্ণায় ছেয়ে যাচ্ছে। নৌমি গুরুগম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমাদের কি সত্যি বিয়ে দিয়ে দিবে? তাজ ক্ষীণ হেসে বলল, তুই তো তাই চাস। আমি তোকে বিয়ে করি, আমাদের ছোট্ট একটা সংসার হোক। সকাল সন্ধ্যা ঝগড়া করব, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারবো না। কি চাস না? নৌমি থমকাল। বুকের ভেতরটা কেমন করে কাঁপছে। এই কম্পনের কারণ কি? কথায় আছে, প্রিয় মানুষ পাশে থাকলে বৃষ্টিসিক্ত রাত আরো গভীর হয়ে ওঠে। জানালার পাশে বসে একসাথে চায়ের কাপ নিয়ে গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেয়। কখনো বা বৃষ্টির ফোঁটা গুনতে গুনতে রাজ্যের প্রেমালাপ করে। প্রিয় মানুষটা পাশে থাকলে পৃথিবীর সব সুখ ঘিরে থাকে। চোখে চোখ রেখে ভালোবাসি বলে জন্ম জন্মান্তর পার করা যায়। নৌমির ক্ষেত্রে কেন এমনটা হচ্ছে না? এসব কি সত্যি ঘটছে নাকি কল্পনা? নৌমি আনমনে বলে ওঠল, আমি কি চাই তা নিজেও জানি না। তাজের নিরেট জবাব। আজেবাজে চিন্তা রেখে ভেজা কাপড় জামা পাল্টে নেয়। আন্টি চা নাস্তার ব্যবস্থা করছেন। আর বিয়ে?
তুই বললে হবে। তাজ মুচকি হেসে রুম থেকে প্রস্থান নিল। নৌমি রয়সয় নিঃশ্বাস ছেড়ে জামা পাল্টাতে গেল। মিনিট 10 মধ্যে বেরিয়ে এলো। তাজ আর ভদ্রলোক চেয়ারে বসে গল্প করছিলেন। তাজের হঠাৎ নজর পড়ল নৌমির দিকে। ভেজা গায়ে শাড়ি পরাতে শাড়ির কোনো কোনো অংশ গায়ের সাথে লেপ্টে আছে। সেই সঙ্গে ভেজা চুল থেকে টুপটাপ পানি ফোঁটা পড়েই যাচ্ছে। রুমের অল্প স্বল্প আলোতেও তাজের নজর আটকে গেল। অদ্ভুত মোহে জড়িয়ে যাচ্ছে। দৃষ্টি সরানোর সব চেষ্টা বৃথা যাচ্ছে। ভদ্রলোক হঠাৎ ডাকলেন, এই যে ভাই। তাজ নড়ে ওঠল। লজ্জায় খানিক আর্স্ট বোধ করল। নৌমি কাছাকাছি এসে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, বসো বোন। নৌমি বসল ঠিকই, কিন্তু তার নজর আশপাশে। অস্থির হয়ে খুঁজছে কিছু। ভদ্রলোক হঠাৎ প্রশ্ন করলেন, তুমি কিন্তু ভয় পাচ্ছ? এখানে তোমার কোনো ভয় নেই। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এর মধ্যে চা নাস্তা হাজির হলো। ভদ্রমহিলাও নৌমির পাশের চেয়ারটাতে বসলেন। ভদ্রলোক চায়ের কাপে চুমুক দিয়ে তপ্ত স্বরে বলতে লাগলেন, জানো, তোমাদের মতো আমরাও খুব সুইট কাপল ছিলাম। কাপল বলতে প্রেমিক প্রেমিকা না, খুব ভালো বন্ধু ছিলাম আমরা। একবার কলেজ থেকে ট্যুরে এসেছিলাম। আজকের রাতের মতোই খুব বৃষ্টি ছিল। অ্যাক্সিডেন্ট বশত আমরা সেই বাসে উঠতে পারিনি। এত বৃষ্টি ছিল যে স্যাররা সেভাবে খোঁজও নিতে পারেনি। ভেবেছিল সবাই বাসে উঠে পড়েছে, এদিকে আমি আরও আটকা পড়েছিলাম। এত বৃষ্টির মধ্যে কোথায় যাব, কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ দুজন লোক আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। ওনাদের কথা মতো আমরা তাদের বাড়িতে যেতেই আমাদের আটকে টাকা পয়সা রেখে দেয়। তারপর এলাকাবাসীকে ডেকে রাতেই আমাদের বিয়ে দেওয়া হয়। এক প্রকার চাপে পড়েই আমাদের বিয়েটা করতে হয়েছিল। সেই থেকে এই এলাকাতেই থাকছি আমরা। চাইলেই চলে যেতে পারতাম, কিন্তু ওই যে জেদ, আমাদের অপমানের বদলা নিতে রয়ে গেলাম। এই এলাকার মানুষদের স্বভাবই এটা। মানুষের বিপদ দেখলে ওরা খুব আনন্দ পায়। তোমাদের দেখে ভদ্রঘরের ছেলে মেয়ে মনে হয়েছিল, তাই তোমাদের বাঁচাতে আমার সঙ্গে নিয়ে এসেছি। ভয় পেও না। আমি চাই না আমাদের মতো পরিস্থিতি তোমাদের বা অন্য কারোর হোক। নৌমি চিন্তিত কণ্ঠে আওড়াল, তখন যে বিয়ের কথা বললেন? ভদ্রলোক হাসতে হাসতে বললেন, মজা করেছিলাম। ভাবলাম একটু ভয় দেখিয়ে দেখি কি হয়। তারপর তাজ আমাকে সবকিছু খুলে বলল। তোমাদের বাড়ি থেকেই বিয়ে ঠিক করে রেখেছে। তাই আমি তোমাদের বিয়ের আনন্দটা মাটি করলাম না। নৌমি বক্রদৃষ্টিতে তাজের দিকে তাকালো। তাজ মুচকি হেসে চোখ মারল। নৌমি থম মেরে দাঁড়িয়ে আছে। তাজের হাবভাব স্বাভাবিক। ভদ্রমহিলা নৌমিকে উদ্দেশ্য করে বললেন, খাও। নৌমি চুপচাপ খাওয়া শুরু করল। দৃষ্টি এখনো তাজের পানে স্থির। কিছু সময়ের জন্য মনের ভেতর যে ঘূর্ণিঝড় শুরু হয়েছিল তার অবসান হয়েছে। মিনিট 30 মতো আলাপচারিতা চলল। বেশিরভাগ কথা তাজি বলছে। ভদ্রলোক সঙ্গে তাল দিচ্ছেন। ভদ্র মহিলা হঠাৎ বললেন, তোমাদের বিয়েতে দাওয়াত দিবেন না আমাদের? নৌমি আমতা আমতা করে বলল, প্রোগ্রাম হবে না। নৌমিকে থামিয়ে দিয়ে তাজ উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করল, তোকে কে বলেছে প্রোগ্রাম হবে না? আব্বু নিজে আমার সাথে কথা বলেছেন। কোথায় প্রোগ্রাম হবে, কতদিন ব্যাপী প্রোগ্রাম চলবে, এমনকি হানিমুনে কোথায় যাব সেটাও পর্যন্ত ঠিক করা হয়ে গেছে। নৌমির দু চোখ প্রশস্ত হল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। শুকনো গলায় আওড়াল, কোথায় যাব? কি কোথায় যাবি? হানিমুনে। ভদ্রলোক এবং ভদ্রমহিলা মিটিমিটি হাসছে। তাজ ভ্রু কুঁচকে নিরস কণ্ঠে বলল, তোকে তো কতবার বলেছিলাম পাসপোর্টটা করে নে। পাসপোর্ট থাকলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম কিংবা পাশের দেশের কাশ্মীরে অন্তত যেতে পারতাম। যেহেতু পাসপোর্ট নেই তাই আপাতত লন্ডনই যেতে হবে। নৌমি অতর্কিত কণ্ঠে শুধালো, লন্ডন? গরিবের লন্ডন মানে সিলেট? নৌমি নির্বাক, হা হয়ে আছে। ভদ্রলোক হেসে বললেন, জানো, আমাদের বিয়ের পর আমরা কোথায় হানিমুনে গিয়েছিলাম? তাজ কৌতূহলী কণ্ঠে আওড়াল, কোথায়? গাবতলী। সেটা আবার কোথায়? আমাদের পাশের গ্রামে। ওয়াও। তারপর? তারপর আর কি? ঘুরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিলাম। ভাঙাচোরা একটা টিনের ঘরে আশ্রয় নিয়েছিলাম। একদিকে বাতাসের ভয়, অন্যদিকে সাপ ব্যাঙের লড়াই। কি ভয়াবহ ঘটনা মনে পড়লেই গা শিউরে ওঠে এখনো। বেঁচে ফিরলেন কি করে? ভাগ্য ভালো ছিল তাই কোনো না কোনোভাবে বেঁচে গেলাম। ভদ্রমহিলা অভিমানের স্বরে বললেন, কোনো না কোনোভাবে কি? বলো, আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো আবার কি? ভদ্রলোক মুচকি হেসে বললেন, তুমি না থাকলে যে আমার কি হতো? তাই তো বলি, ভালোবাসি তোমায়। ভালোবেসে যাব। জনম জন্মে সাথী হব। ভদ্রমহিলা লাজুক হেসে উঠে গেলেন। নৌমি, তাজরাও হাসল। কিছুক্ষণ গল্প চলল। রাত গভীর ভোরে ওঠে বাস ধরতে হবে। ড্রয়িং রুমে শুভ্র, সুমি, রাফিরা সবাই উপস্থিত। সকাল পেরিয়ে দুপুর হতে চলল, এখনো তাজদের কোনো খোঁজ খবর নেই। তাজের আব্বু গুরুগম্ভীর ভাব নিয়ে সোফায় বসে আছেন। শুভ্র তাজের নাম্বারে কলের পর কল দিয়ে যাচ্ছে।
কিন্তু ফোন বন্ধ। রাফি শুভ্র কানের কাছে বিড়বিড় করে বলল, আমাদের কি পুলিশকে জানানো উচিত? তাজের আম্মু আর্তনাদ করে উঠলেন, পুলিশ জানাবি মানে? ওরা কোথায় তোরা কি জানিস না? শুভ্র মাথা নিচু করে বলল, খুব বৃষ্টি ছিল গতকাল, ঠিকমতো আলো ছিল না, আমরা ভেবেছিলাম ওরা বাসে উঠেছে। এটুকু বলেই থামল শুভ্র। এরপরের কথা বলার আগেই চোখ পড়ল তাজের আব্বুর পানে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি, নিঃশ্বাসগারো। শুভ্র নিঃশব্দে ঢোক গিল। তাজের আব্বু গুরুগম্ভীর কণ্ঠে বললেন, রাতে কিছু জানাওনি কেন? শুভ্র এলোমেলো চুলে হাত বুলিয়ে স্থির কণ্ঠে বলল, ভেবেছিলাম ওরা হয়তো রাতের মধ্যে চলে আসবে, কিন্তু এখনো কেন আসতেছেন না তাই বুঝতে পারছি না। তাজের আব্বু কিছু বলতে যাবে তৎক্ষণাৎ নজর পড়ল সদর দরজায়। নমি আর তাজ দাঁড়িয়ে আছে। নমির পরনে শাড়ি, তাজের পরনে পাঞ্জাবি দেখে বাড়ির সবাই অবাক চোখে তাকালো। তাজকে দেখেই ছুটে গেল শুভ্র। দাঁড়ালো ঠিক তাদের সামনে গিয়ে, নিঃশব্দে কয়েকবার দুজনের দিকে তাকিয়ে হঠাৎ বলল, কোথায় ছিলি সারা রাত? মতিন মিয়ার বাড়িতে। মতিন মিয়াকে? আর তোরা বাস মিস করেছিলি কিভাবে? তাজ নমির দিকে ইশারা করে বলল, ও পড়ে গিয়েছিল, পরের বাসে ফিরতে পারতি, ওইটাই শেষ বাস ছিল। শুভ্র আর কিছু বলতে পারল না, শুধু কয়েকবার আর চোখে নমির দিকে তাকালো। নমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মলিন চেহারা, নির্বাক চাউনি। ড্রয়িং রুমে 2 মিনিট দাঁড়ালো কিনা, সঙ্গে সঙ্গে নিজের বাসায় চলে গেল। তাজের আব্বু স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, কোনো সমস্যা হয়নি। বৃষ্টি ছিল খুব, এলাকায় কারেন্ট ছিল না, পানিতে ভিজে ফোন নষ্ট হয়ে গিয়েছিল। যে বাসায় আশ্রয় নিয়েছিলাম তারা অন্য জগতের মানুষ, ফোন ব্যবহার করেন না। রুমে যাও। তাজ ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। পেছনে পেছনে রাফিরাও যাচ্ছে। শুভ্র যেইমাত্র সিঁড়ির কাছে পৌঁছালো তখনই শুনতে পেল, এবার ওদের বিয়েটা দেওয়া দরকার, সাথে কাবিননামা থাকলে যেখানেই যাক নিশ্চিন্তে থাকতে পারবো। কথাটা কানে যেতেই থামল শুভ্র। আর চোখে তাকিয়ে তাজের আব্বু আম্মুকে খানিক দেখে নিল। জবাবে তাজের আম্মু বললেন, ছেলেটা তো বেকার, নমির কষ্ট হবে না, আমি আছি না। তাজ আমার একমাত্র ছেলে, আমার যা আছে সবই তাজের। নমি এইটুকু মেয়ে, কি খাবে, কি পড়বে? তারপরও তোমরা মেয়ে মানুষের আসলে মনেই সমস্যা। শুভ্র দূর থেকে মুচকি হেসে উঠে গেল। তাজের আম্মু ধীর গলায় বললেন, আমার আবার কি সমস্যা? তোমার কি নমিকে পছন্দ না? তাজের আম্মু কিঞ্চিত ভ্রু কুঁচকে বললেন, ভুলে যাবেন না, নমির কথা সর্বপ্রথম আমি আপনাকে বলেছিলাম, সে আমি ভুলিনি। কিন্তু এখন বারণ করছো কেন? আমি বারণ করছি না, একটু সময় নিতে বলছি। আর কত সময় নিবে বলো? আমার বোন রাজি, বোনের জামাই রাজি, আমার ছেলে, ছেলের বউ দুজনেই রাজি, আমরাও রাজি। তাহলে বিয়েটা দিতে বারণ কোথায়? আমার মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে এই বাড়িটা ফাঁকা হয়ে গেছে। নমি যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় বাড়িতে প্রাণ আছে। নমি না থাকলেই নিশ্চুপ। এক গ্লাস পানি চাইলে পাবো এমন একটা মানুষও নেই। তাজের আম্মু চাপা নিঃশ্বাস ছেড়ে বললেন, বেশ, আপনি চাইলে যে কোনো তারিখে বিয়ে পড়াতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যাক, আলহামদুলিল্লাহ। এদিকে শুভ্র তাজের রুমে ঢুকে ঘুরঘুর করছে। তাজ গোসলে গিয়েছে। কয়েক মিনিট পর বের হলো তাজ। রুমে পা রাখা মাত্রই গর্জে উঠল শুভ্র, তুই নীলুকে কবে বিয়ে করছিস? হঠাৎ এই প্রশ্ন। আমার প্রশ্নের উত্তর দে। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। শুভ্র রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, তোর শরীরে তোর বাবার রক্ত বইছে তো? মানে 3 বছর এক মেয়ের পেছনে ঘুরলি, প্রেম, ভালোবাসা, ঘোরাঘুরি, মন দেওয়া নেওয়া সবই করলি, এমনকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে নিলি, অথচ এখন তুই আরেক মেয়ের পেছনে ঘুরিস। কোন মেয়ের পেছনে ঘুরেছি? কোনো লুকোচুরি না। আজ আমি সরাসরি বলছি, আমি যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছি সেদিন থেকে দেখছি তুই নমির প্রতি আলাদা কেয়ার করিস, সবকিছুতে নমিকে প্রায়োরিটি দিস। আমি আর তুই দুজনেই নমির কাছে সমান, তাহলে তুই কেন গুরুত্ব বেশি পাবি? আমি নমিকে নিয়ে একা কোথাও যেতে চাইলে তুই বাধা হয়ে দাঁড়াস কেন? তুই তোর নীলুকে সময় দে। নীলুর কথা বাসায় জানা। 2 নৌকায় পা দিয়ে কতদিন চলবি? এখনো সময় আছে, নিজের চরিত্র ঠিক কর, নয়তো আমি চাচুকে বলতে বাধ্য হব। আকস্মাৎ শুভ্র গালে থাপ্পড় পড়ল। দ্বিতীয় থাপ্পড়টা দিতে গেলে শুভ্র তাজের হাত ধরে ফেলল, কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে চিৎকার করল, আমাকে থাপ্পড় দিলেই কি তোর 7 খুন মাফ হয়ে যাবে? রাতের আকাশ খুঁটখুঁটে আধারে ডুবে আছে। মৃদু বাতাসের জানালার পর্দাগুলো একাকী সরে যাচ্ছে। বিষাদে আচ্ছন্ন তাজের মন। অজানা আকুলতায় মন হাঁসফাঁস করছে। অদ্ভুত এক পিছুটান তাজের মনে তোলপাড় চালাচ্ছে। শুভ্র বলার কথাগুলো বারবার কানে বাজছে, আনমনে নিজেকে প্রশ্ন করছে, আমি কি সত্যি নমির প্রতি ফুটবল হয়ে যাচ্ছি? কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। নমি আমার বোন,
আমি কখনো নৌমিকে নিয়ে অন্য কিছু ভাবিনি। তবে শুভ্র মনে বারবার এ কথায় কেন আসছে। শুভ্র বলা কথাগুলোর একটাও যদি সত্যি হয় তবে আমার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। আমি নৌমিকে ভালোবাসতে পারি না, কখনোই না। তাজের নির্ঘুম রাতের সঙ্গী কেবল একটা পেঁচা অসহায় চোখে তাকিয়ে আছে। ভোর রাতে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার আগেই তাজ বাসা থেকে বেরিয়ে গেছে। কোথায় গিয়েছে, কেন গিয়েছে, কোনো কিছুই কাউকে বলেনি। সারা রাতের ভাবনায় তাজের বারবার মনে হয়েছে কিছুদিনের জন্য হলেও একা থাকা প্রয়োজন, যেখানে নীলু, নৌমি কিংবা অন্য কোনো মেয়ের নামও শুনতে পাবে না। শুধুমাত্র নিজেকে সময় দিবে, নিজেকে নিয়েই ভাববে। শুভ্র ঘুম থেকে উঠেই তাজকে খুঁজতে লাগলো। রাতের রাগের মাথায় তাজকে যা কথা বলে ফেলেছিল, এখন সেগুলোর জন্যই আফসোস হচ্ছে। তাজের সাথে শুভ্র সম্পর্ক কখনোই এত খারাপ ছিল না। ওরা বরাবরই বন্ধু ছিল। আর এই বন্ধুত্বের সম্পর্কের মাঝে তৃতীয় কারো আগমন ঝড়ে উড়ে আসা বালির মতোই ঠুনকো। শুভ্র বাড়ির প্রতিটা রুমে রুমে তাজকে খুঁজে চলেছে। খুঁজতে খুঁজতে ছাদে এসেছে, কিন্তু তাজ কোথাও নেই। আচমকা শুভ্র বুকটা কেঁপে উঠল। শুভ্র উপর রাগ করে তাজ কোথাও চলে গেল না তো। শুভ্র এক ছুটে রুমে গেল, ফোন হাতে নিয়ে তাজের নাম্বারে কল করল। অনাকাঙ্ক্ষিতভাবে ওয়ার্ড্রোবের উপর ফোন বেজে উঠল। তার মানে তাজ ফোনও নিয়ে যায়নি। ভয়ে আতঙ্কে শুভ্র শরীর ঘামতে শুরু করেছে। দু হাতে মাথা চেপে বিছানায় বসে পড়েছে। আর মাত্র 3 দিন পর শুভ্রদের ফ্লাইট। এবারের মতো বেরানো এখানেই সমাপ্ত। 3 দিন পর চলে গেলে নৌমিকে সময় দেওয়ার মতো একমাত্র তাজই থাকবে। তাছাড়া ওদের দুজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। শুভ্র কোনোভাবেই তাদের মাঝে বাধা হয়ে থাকতে চায় না, কিন্তু নিজের রাগের প্রতিও নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ সে। দুপুর পেরিয়ে বিকেল হতে চলল, এখনো তাজের কোনো খোঁজ পাচ্ছে না। বাড়ির সকলে ঘুরে ফিরে বারবার শুভ্রকেই জিজ্ঞেস করছে, তাজ কোথায়? প্রত্যুত্তরে শুভ্র জবাব দিতে পারছে না। বারবার আমি জানি না বলতেও বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। শেষ বিকেলে ছাদের কিনারায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে শুভ্র। খানিক বাদে নৌমি এসে পাশে দাঁড়িয়েছে। কণ্ঠস্বর খাদের নামিয়ে শুধালো, তুমি কি সত্যি জানো না তামজিদ ভাইয়া কোথায়? শুভ্র চমকে তাকালো, শুষ্ক ঠোঁট ভেজানোর চেষ্টা করল। মৃদুস্বরে জবাব দিল, আমাকে বলে যায়নি। তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে? কেন? রাতে বেকনিতে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম তোমরা দুজন চিৎকার করছো। যদিও কারণ শুনতে পাইনি, তবে এক্সপ্রেশন দেখে মনে হয়েছিল দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া চলছে। শুভ্র কয়েক মুহূর্ত নিঃশব্দে নৌমির দিকে তাকিয়ে রইল। মেয়েটা মাঝে মাঝে এত কোমল আচরণ করে, মনে হয় সে সবকিছু বুঝে। বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে জানান দেয় সেই কোমল প্রাণ বার্তা, ভালোবাসার ইতিকথা। শুভ্র যে নৌমিকে ভালোবেসে ফেলেছে সে কথা নৌমিকে বলবে কিভাবে? সে কি বুঝে না শুভ্র মনের অপ্রকাশিত অনুভূতি? নৌমি ভ্রু কুঁচকে ফের সুথাল, কথা বলছো না কেন? শুভ্র মলিন হেসে দৃষ্টি সরিয়ে নিল। দূরের ওই আকাশের পানে তাকিয়ে আস্তে করে বলল, তাজকে খুব বেশি মিস করছো? নৌমি স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করাটা কি অস্বাভাবিক কিছু? একদম না। আমি যখন থাকবো না তখন কি আমাকেও এভাবেই মিস করবে? কিভাবে? এই আজ সকাল থেকে তাজকে খুঁজতে তুমি 8 বার এই বাসায় এসেছো। আমি ব্যতীত সবাইকে কয়েকবার করে জিজ্ঞেস করেছো। তাজের নাম্বারে 57 বার কল করেছো। সবশেষে এক প্রকার বাধ্য হয়ে আমাকে জিজ্ঞেস করতে এসেছো। নৌমি সন্দেহান কণ্ঠে আওড়াল, আমি তামজিদ ভাইয়াকে 57 বার কল দিয়েছি, এটা তুমি কিভাবে জানলে? তাজ রুমে ফোন রেখে গেছে। ফোন নেয়নি? না। কোথায় গেল তাহলে? জানি না, হয়তো আশেপাশে কোথাও, নয়তো দূরে। ঝগড়া করেছো কি নিয়ে? তামজিদ ভাইয়া তো ঝগড়া করার ছেলে না। কি হয়েছিল? তবে ধরে নাও আমি ঝগড়া করেছি। আমি খারাপ। তোমার ভাইয়াকে রাগিয়ে দেওয়ার মূলে আমি। এখন আমাকে কি শাস্তি দিতে চাও বলো? নৌমি মৃদু হেসে বলল, তোমাকে শাস্তি দিতে চাই না। আমার তামজিদ ভাইয়াকে প্রয়োজন। কেন? এমনি। পার্সোনাল কথা আছে। শুভ্র স্তম্ভিত গলায় প্রশ্ন করল, পার্সোনাল কথা? চমকে ওঠার কি আছে? তামজিদ ভাইয়ার বিয়ের বিষয়ে কথা আছে। তুমি কি তাজকে বিয়ে করছো? হ্যাঁ তো। তুমি জানো না? বাড়ির সবাই জানে আর তুমি জানো না। সবার কথা আমি শুনতে চাইনি নৌমি। তুমি কি বিয়েতে রাজি? নৌমি আশেপাশের নজর বুলিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, নীলু আপু ডিভোর্স দিলে আমি বিয়ে করে নিব। আমার কোনো আপত্তি নেই। মানে? নৌমি মুচকি হেসে বলল, মানে সিম্পল। খুব শীঘ্রই বিয়ে দাওয়াত পাচ্ছ। দাওয়াত পাওয়া মাত্র টিকিট কেটে বাসায় চলে আসবে। বুঝলে? শুভ্র উত্তর দিচ্ছে না। নৌমি ফের বলল, আর হ্যাঁ, তামজিদ ভাইয়া বাসায় আসা মাত্র আমার সাথে যোগাযোগ করতে বলবে। ইমার্জেন্সি। ওকে। ওকে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তাজ বাসার কারোর সাথে যোগাযোগ করছে না। আজ সকালে শুভ্ররাও চলে গেছে।
গত 2 দিন শুভ্র ঠিকমতো ঘুমাতে পারেনি। বারবার তাজের কথায় মনে হয়েছে। অনেক খুঁজে তাজের বন্ধুদের সাথেও যোগাযোগ করেছে, কিন্তু তাজের খোঁজ কারো কাছে নেই। শুভ্র ভেবেছিল তাজের সাথে ঠান্ডা মাথায় কথা বলবে, যাওয়ার আগে নৌমিকে নিজের অব্যক্ত অনুভূতির জানান দিয়ে যাবে, কিন্তু এইটুকুর রাগের ফল এত নিকৃষ্ট হবে তা ভাবতে পারেনি। তাই পরিস্থিতির চাপে পড়ে নৌমিকেও কিছু বলতে পারেনি। যাওয়ার আগে শেষবারের মতো নৌমিকে বলেছিল, আমি খুব শীঘ্রই ফিরব, তোমাকে বলার মতো অনেক কথা আছে। নৌমি প্রত্যুত্তর করেনি, শুধু মন খারাপ করে তাকিয়েছিল। নৌমি কি কিছু বুঝেছে, নাকি সবটাই মিছে মায়া? 1 সপ্তাহ হতে চলল। নৌমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাজদের বাসায় পড়ে থাকে। টিভি দেখার নাম করে সর্বক্ষণ ড্রয়িং রুমে বসে থাকে, আর ক্ষণে ক্ষণে সদর দরজার দিকে তাকিয়ে থাকে। মনের কোণে কিঞ্চিত ভয়ের জন্ম হয়েছে। গত 2 দিন যাবৎ মনে হতে লাগলো তাজ বোধহয় নীলুকে নিয়ে পালিয়েছে। এই বাড়ির মানুষদের কথাবার্তা, প্রতিদিনই নৌমি তাজের বিয়ের বিষয়ে আলোচনায় হয়তো বিরক্ত হয়ে তাজ এই সিদ্ধান্ত নিয়েছে। আজ ভাবনাগুলো একটু বেশি ঘুরপাক খাচ্ছে। হাবিজাবি ভাবনার এক পর্যায়ে নৌমির ঠোঁটের কোণে হাসি ফুটেছে। নৌমি কল্পনা করছে তাজ নীলুকে নিয়ে এই বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। নীলুর পরনে লাল বেনারসি, দুহাতে মেহেদি, একদম বিয়ের সাজে হাজির হয়েছে। এমতাবস্থায় বাসার পরিস্থিতি কি হবে? আর 5 জন খলনায়কের মতো মামাও হয়তো বলে বসবেন, আজ থেকে তুই আমার ছেলে না। নাকি বলবেন, তুই এই মুহূর্তে এই মেয়েকে ডিভোর্স দিয়ে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি, নয়তো আমার সম্পত্তি থেকে তোকে বহিষ্কার করে দিব। মামি কি বলবেন? হয়তো কাঁদতে কাঁদতে বলবেন, এই মেয়ে আমার সোনার সংসারটাকে ধ্বংস করে ফেলেছে, আমার অবুঝ ছেলেটাকে জাদু করেছে। বাড়ির প্রতিটা মানুষ যখন নিজেদের মতো রিয়াকশন দিতে ব্যস্ত থাকবে, তখন নৌমিকেও কিছু না কিছু করতে হবে। যতই হোক সে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। নৌমি ভাবছে সে কি করবে। হাউমাউ করে কাঁদবে, মাটিতে গড়াগড়ি করবে আর বলবে, আমার কপালে এত বড় শনিটাকে লাগালো। আমি যে বিয়ের আগেই বিধবা হয়ে গেলাম। সরি, বিধবা না তো। শব্দটা কি হবে? অনাদরিনী। না, ওই পরিস্থিতিতে এই শব্দটা ঠিক মানাবে না। তবে কি বলা যায়? কলঙ্কিনী। হঠাৎ তাজের মা ডাকলেন, এই নৌমি একা একা হাসছিল কেন? তৎক্ষণাৎ ঘোর কাটল, থতমত খেয়ে তাকালো, হাসি থামিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, এমনি। তাজের মা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার কেন যেন মনে হচ্ছে তাজ কোথায় আছে তুই জানিস, আমাদেরকে বলছিস না। আমি কি করে জানবো? তোমার ছেলে কি আমাকে বলে গিয়েছেন নাকি? বলতেই পারে। হ্যাঁ বলেছে তো, তোমাদের ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে। হয়েছে। পেছনে থেকে তাজের আব্বু গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালেন, কি বললে? নমি দাঁত দিয়ে জিভ কেটে চোখে তাকালো। তাজের আব্বুর গুরুগম্ভীর চেহারা দেখে মলিন হাসল। অতঃপর মোলায়েম কণ্ঠে বলল, মামা, আমি তো মজা করছিলাম। সব বিষয় নিয়ে মজা করা একদম ঠিক না। নমি টিভি বন্ধ করে উঠে দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল, সরি মামা, আমি বুঝতে পারিনি। বসো। নমি সহসা বসে পড়ল। তাজের আব্বু সোফায় এসে বসলেন। কণ্ঠ নরম করে বললেন, তাজ, আর তোমার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? কই না তো। গুইয়ে ঘুরতে গেলে, বিপদে পড়ে রাতে থাকলে কোথাও, সেখানে কি কোনো সমস্যা হয়েছিল? না মামা, কোথাও কোনো সমস্যা হয়নি। আমারও তাই মনে হয়েছিল। ওখান থেকে ফেরার পরও তাজকে বেশ হাসিখুশি মনে হয়েছিল। তাহলে হুট করে ওর কি হলো? তাজ তো এভাবে বাড়ি থেকে চলে যাওয়ার ছেলে না। আর সবচেয়ে বড় কথা, তাজ যেখানেই যায় ও আমাকে অন্তত কল করে। নৌমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মামা, আপনি দুশ্চিন্তা করবেন না। ভাইয়ার কিছুই হবে না। দেখবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমিও তাই চাই। সাথে এটাও চাই খুব তাড়াতাড়ি যেন তোমাদের বিয়েটা দিতে পারি। আমার আত্মীয়স্বজন দূরে দূরে না থাকলে আমি আগামী শুক্রবারই তোমাদের বিয়ের ব্যবস্থা করতাম। তাছাড়া তাজের এই অবনতির কথা জানলে শুভ্রা দেশে থাকতে থাকতেই ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করে ফেলতাম। নৌমি মাথা নিচু করে কোমল গলায় বলল, আমি এখন বাসায় যাই। যাও। আর হ্যাঁ, তুমি যদি তাজের খোঁজ পাও তবে সবার আগে আমাকে জানাবে। ঠিক আছে। জি মামা। নৌমি বাসায় ঢুকে কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গিয়েছে। এতক্ষণ কল্পনায় ফানি বিষয় আসলেও এবারের কল্পনা ভিন্ন। নৌমির মনে আতঙ্ক বাসা বেঁধেছে। নীলু তাজের বউ কিংবা তাজের পাশের নীলু বউ সেজে দাঁড়িয়ে আছে, বিষয়টা কোনোভাবেই কল্পনা করতে পারছে না। ক্ষণিকের জন্য নীলুকে অসহ্য লাগছে। তাজের সাথে দূরত্ব, দেখা না হওয়া, কথা বলতে না পারাটা বুকের ভেতরের অস্থিরতা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে নীলু নামক চ্যাপ্টারটা তাজের জীবনে না থাকলেই বোধহয় বেশি ভালো হতো। হঠাৎ টেবিলের উপর থাকা ফোনটা বাজতে শুরু করেছে। নমি হাত বাড়িয়ে ফোনটা কাছে আনল। শুভ্র কল দিচ্ছে।
নমি আর পাঁচ না ভেবেই কল রিসিভ করলো। অস্থির কণ্ঠে আওড়াল, তামজিদ ভাইয়ার খোঁজ পেয়েছ? না, তোমার থেকে পাবো ভেবে কল দিয়েছিলাম। আমি জানি না, হয়তো নীলু আপু জানে, হয়তো বা। নমি তপ্ত স্বরে বলল, আমার মনে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, কাউকে শেয়ারও করতে পারছি না। তোমাকে বলবো? হ্যাঁ বলো। আমার কেন যেন মনে হচ্ছে তামজিদ ভাইয়া নীলু আপুকে বিয়ে করে নিয়েছে। তোমরা থাকাকালীন শুনে গেলে না আমাদের বিয়ের কথা হচ্ছে? এরকম আলাপ আলোচনা প্রায়ই হয় ও বাড়িতে। মামা অসুস্থ তাই আমি কথা বলে মামার মনে আঘাত দিতে চাই না। তামজিদ ভাইয়াকে কয়েকবার বলেছি মামাকে বলার জন্য, কিন্তু ভাইয়া সেটাও করছে না। হয়তো ভাইয়াও টেনশনে আছে মামাকে নিয়ে। কিন্তু পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। তামজিদ ভাইয়ার এহেন আচরণে মামা মামি দুজনেই বেশ বিরক্ত। এর ফলস্বরূপ পরিস্থিতি কোন দিকে যাবে বুঝতে পারছি না। ভাইয়া বউ নিয়ে হাজির হলে কি হবে সেটাই ভেবে পাচ্ছি না। যোগাযোগ ছাড়া আরো 4-5 দিন কেটে গেলে দেখা যাবে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ভাইয়ার ছবি আর নাম ছড়াবে। আর পুলিশের মাধ্যমে খুঁজে পেলে ধরে এনে জোর করে আমার সাথে বিয়ে দিবেন। তখন আমার কি হবে? শুভ্র হঠাৎই মুচকি হাসল। মিষ্টি সুরে বলল, তুমি তখন আমার কাছে চলে আসবে। সমস্যা কি? সেটাই করতে হবে। কিন্তু আমার যে পাসপোর্ট নেই। শুভ্র কৌতূহলী কণ্ঠে বলল, তুমি সত্যি আসতে চাও? তাহলে আমি এসে সব ব্যবস্থা করে দিব। তারপর তোমাকে নিয়ে একবারে চলে আসব। নমি ভ্রু কুঁচকে জবাব দিল, আমি পার্মানেন্টলি যাওয়ার কথা ভাবছি না। আর ভাববো না কখনো। আমি শুধুমাত্র এই পরিস্থিতিটার থেকে বের হতে চাচ্ছি। শুভ্র স্বাভাবিক কণ্ঠে বলল, আমার কাছে আরেকটা প্ল্যান আছে। সেটা কি? তুমি মাইন্ড করবে না তো? না, বলো। যদিও আমার মনে হয় না তাজ নীলুকে নিয়ে ফিরবে। তবে অবশ্যই ফিরবে। আর যদি ধরেও নেই নীলুকে বিয়ে করে ফিরবে, তবে পরিস্থিতি সামাল দিতে তুমি বলবে তুমি আমাকে ভালোবাসো। নমি গর্জে ওঠে, তোমাকে? আরে সত্যি সত্যি না বাসলে মিথ্যা মিথ্যায় না হয় বললে। তাজ আর নীলুর সম্পর্কটা বাড়িতে স্বাভাবিক করতে হলে তোমাকে সরে যেতে হবে। তার একমাত্র উপায় হিসেবে আমার নাম ব্যবহার করতে পারো। আমি দেশে নেই, তাই কোনো রকম চাপও নেই। চাচ্চু আমাকে কল দিলে আমি গুছিয়ে কিছু একটা বলে দিব। তোমার কোনো সমস্যা হবে না। নমি তৎক্ষণাৎ বলল, না ভাই, আমাকে মাফ করে দাও। তামজিদ ভাইয়ার অত্যাচারে বাঁচতেছি না। এখন আবার তোমার নাম নিয়ে বিপদে পড়তে চাই না। এখন রাখছি। ভালো থেকো। শুভ্র কিছু বলতে যাচ্ছিল, তার মধ্যে নমি কল কেটে দিয়েছে। শরীর মন দুইটাই অত্যধিক খারাপ। কিছুই ভালো লাগছে না। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ভাবছে। কিন্তু চোখের সামনে বারবার তাজের হাস্যোজ্জ্বল মুখটায় ভেসে উঠছে। তাজের এই দূরত্ব নমিকে পদে পদে মনে করিয়ে দিচ্ছে নমি তাজকে ঠিক কতটা মিস করে। একসাথে থাকে, সামনাসামনি হলেই ঝগড়া করে মানে এই নয় তাদের মধ্যে কোনো অনুভূতি নেই। আকাশের কিনারায় হালকা লালচে আলো ফুটেছে। ক্ষণে ক্ষণে লালচে আলো গাঢ় হতে শুরু করেছে। ঘড়িতে তখন সকাল 8:27। তাজদের বাড়ি থেকে হই হুল্লোড়ের শব্দ শোনা যাচ্ছে। আনিও ওই বাড়িতেই আছে। নমির আম্মু নমিকে ডেকে ডেকে উনিও চলে গিয়েছেন। এদিকে নমি বিছানায় শুয়ে রুমের দেওয়াল ঘড়িটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সেকেন্ডের কাঁটা ঘুরে ঘুরে মিনিটের কাঁটা অতিক্রম করছে, সেই যাত্রায় দেখছে সে। আম্মুর ডাকাডাকি, ওই বাড়ি থেকে আসা চিৎকার চেঁচামেচির শব্দ কোনো কিছুতেই বিন্দুমাত্র মনোযোগ নেই। সকাল সবার মনে অজানা প্রশান্তি আনে, অথচ নমির মনে হচ্ছে প্রতিটা সকাল ওর মনে নতুনভাবে অশান্তির সৃষ্টি করছে। এই অশান্তি মুখে প্রকাশ করার সাধ্য নেই, অথচ ভেতরটাকে করে করে খাচ্ছে। আকস্মাৎ রাফি উঁচু গলায় ডাকল, নমি আপু, দেখে যাও কে এসেছে। নমি ঝটপট করে উঠে বসল। জানালা থেকে পর্দা সরিয়ে খুমুখুম কণ্ঠে আওড়াল, কে এসেছে? তোমার তামজিদ ভাইয়া। মুহূর্তেই নমির চোখের তারাগুলো ঝলমলিয়ে উঠেছে। বুকের বা পাশটা অস্বাভাবিক কম্পন শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবেই ঠোঁটে হাসি ফুটেছে। যে হাসি মেঘাচ্ছন্ন আকাশেও রংধনু ফুটাতে সক্ষম। নমি এক ছুটে ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বেরিয়ে কোনো মতে মুখটা মুছেই ছুটল নিচে। একটা একটা করে সিঁড়ি অতিক্রম করছে আর মনের ভেতর ভয়ে ঢুকছে না। প্রশ্ন জাগছে মনে, তামজিদ ভাইয়া কি একা এসেছে, নাকি নীলু আপুকেও সঙ্গে নিয়ে এসেছে? কয়েকটা সিঁড়ি নামার পরপরই চোখে মুখের উজ্জ্বলতা বিলীন হতে শুরু করেছে। নিচতলায় নেমে টানায় পড়েছে। যাবে কি না ঠিক ভেবে উঠতে পারছে না। এদিকে রাফি আনিদের ডাকে বাধ্য হয়ে বেরিয়ে গেল। গতিহীন চলন, শান্ত মুখের মলিন হাসি নিয়ে উপস্থিত হলো তাজদের ড্রয়িং রুমে। তাজ সোফায় বসে আছে, সামনেই তাজের আব্বু আর চাচু বসা। মা কাকিমাও পাশে আছেন। বাকি ভাইবোনেরা ঘিরে আছে তাকে। তাজকে একা দেখে নমির বুকের ভেতর থেকে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ফুটল। কোমল পায়ে এগিয়ে গেল সোফার কাছে। নমি স্বাভাবিক কণ্ঠে আওড়াল, ভাইয়া, কেমন আছো?
তাজ শুনেও না শোনার ভান করে রইল। বাকিদের কথার জবাব দিলেও নৌমিকে নিখুঁতভাবে এড়িয়ে গেল। নৌমি কিছু সময় চুপ করে দাঁড়িয়ে রইল। বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। কেন কাঁপছে কে জানে। তাজের আব্বু বললেন, নৌমি, তাজের পাশে বসো। মামার আদেশ মতো নৌমিও তাই করল। তাজের পাশে বসতেই তাজ অতর্কিতে সরে বসল। নৌমি কথা বলতে পারছে না। একটু পরপর আর চোখে শুধু তাজের দিকে তাকাচ্ছে। তবে তাজ একবারের জন্য নৌমিকে দেখছে না। চলবে।